আমরা আজকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের বাকি যে হরমোনগুলো আছে অর্থাৎ হচ্ছে গিয়ে কর্টিকোস্টেরয়েড পোর্শনে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আসা যে জুনা ফাসিকুলাটা থেকে আসা গ্লুকোকর্টিকয়েডস এবং রেটিকুলারিস থেকে আসা অ্যান্ড্রোজেন এগুলো নিয়ে কথা বলবো। গত লেকচারে আমরা হচ্ছে জুনা গ্লোমেরুলাসা থেকে আসা মিনারেলোকর্টিকয়েডস স্পেশালি অ্যালডোস্টেরন নিয়ে কথা বলেছিলাম, তাই আজকে এটা রিপিট করব না। তো এখানে কর্টিসল মানে যেটা হচ্ছে গিয়ে আমাদের মেইন যে গ্লুকোকর্টিকয়েড এবং হচ্ছে অ্যান্ড্রোজেন সিনথেসিসের পাথওয়েটা দেখানো হচ্ছে। পাথওয়েটা দেখতে একটু বিদঘুটে, একটু বড়, কিন্তু এই পাথওয়েটা সম্পর্কে একটু আইডিয়া থাকা প্রয়োজন। কারণ হচ্ছে কি এই যে পাথওয়েটা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এনজাইম ইনভলভড থাকে কিন্তু, এবং এই এনজাইমগুলোর মধ্যে যে কোনো একটা এনজাইমের যদি ডেফিসিয়েন্সি থাকে বা ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু অনেক ডিজাস্টারাস আউটকাম হতে পারে। তো আমরা হচ্ছে গিয়ে একটু জাস্ট এটা গ্ল্যান্স দেখে নিই। প্রথম স্টেপটাই হচ্ছে আগেই বলা হয়েছে যে এই অ্যাড্রেনাল কর্টেক্সের সবগুলো হরমোনই হচ্ছে গিয়ে স্টেরয়েড হরমোন, অর্থাৎ এগুলো প্রিকারসর হচ্ছে কোলেস্টেরল থেকে তারা আসবে এবং কোলেস্টেরল থেকে কোলেস্টেরল ডেসমালেস এনজাইম দিয়ে এসিটিএইচ এর প্রভাবে ফার্স্ট স্টেপটা হচ্ছে প্রেগনেনোলোন তৈরি হয়। এটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ, অর্থাৎ এই স্টেপের যে রেটটা সেটা হচ্ছে বাকি পুরোটা যে রিয়াকশন বাকি সবগুলা স্টেপকে সে প্রভাবিত করে। অর্থাৎ এটা যদি তাড়াতাড়ি হয় ওই রিয়াকশনও তাড়াতাড়ি হবে, এটা স্লো হলে রিয়াকশনও স্লো হবে। এছাড়া এই স্টেপেই সবচেয়ে বেশি এনার্জি কনজিউম হয়, যার কারণে হচ্ছে গিয়ে এটাকে রেট লিমিটিং স্টেপ বলে। তো প্রেগনেনোলোন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে সে হচ্ছে গিয়ে চলে যাচ্ছে কোথায়, 17 হাইড্রোক্সি প্রেগনেনোলোন তৈরি করছে এবং অন্যদিকে প্রজেস্টেরন তৈরি করছে। তো প্রজেস্টেরন থেকে চলে আসছে এই যে প্রেগনেনোলোন থেকে প্রজেস্টেরন হওয়ার যে স্টেপটা এখানে কাজ করছে হচ্ছে গিয়ে 3 বিটা হাইড্রোক্সিস্টেরয়েড ডিহাইড্রোজেনাস এনজাইম, আর প্রেগনেনোলোন থেকে 17 হাইড্রোক্সি প্রেগনেনোলোন হওয়ার যে স্টেপটা সেখানে কাজ করছে 17 আলফা হাইড্রোক্সিলেস যে এনজাইমটা আছে। তারপর হচ্ছে গিয়ে প্রজেস্টেরন থেকে 21 বিটা হাইড্রোক্সিলেস দিয়ে 11 ডিঅক্সি কর্টিকোস্টেরন হচ্ছে এবং 11 ডিঅক্সি কর্টিকোস্টেরন থেকে 11 বিটা হাইড্রোক্সিলেস এনজাইম দিয়ে কর্টিকোস্টেরন হচ্ছে, যেটা একটা গ্লুকোকর্টিকয়েড। অন্যদিকে যে হচ্ছে 17 হাইড্রোক্সি প্রেগনেনোলোন তৈরি হয়েছিল সেটা থেকে আবার এই 3 বিটা হাইড্রোক্সিস্টেরয়েড এনজাইম দিয়েই হচ্ছে গিয়ে আবার 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন হচ্ছে এবং হচ্ছে গিয়ে 17 হাইড্রোক্সি প্রজেস্টেরন থেকে তারপরে আবার চলে আসছে 11 ডিঅক্সি কর্টিকোস্টেরল এবং 11 ডিঅক্সি কর্টিকোস্টেরল থেকে আলটিমেটলি হচ্ছে গিয়ে কর্টিসল তৈরি হচ্ছে। এবং এইদিকে 17 হাইড্রোক্সি প্রেগনেনোলোনের একটা অংশ আবার 17-20 লাইয়েস এনজাইম দিয়ে হচ্ছে গিয়ে ডিহাইড্রোঅ্যাপি এন্ডোস্টেরনে কনভার্ট হচ্ছে এবং ডিহাইড্রোঅ্যাপি এন্ডোস্টেরনের কিছু অংশ সালফোকাইনেস এনজাইমের মাধ্যমে ডিহাইড্রোঅ্যাপি এন্ডোস্টেরন সালফেটে কনভার্ট হয় এবং ডিহাইড্রোঅ্যাপি এন্ডোস্টেরন কিছু অংশ আবার অ্যান্ড্রোস্টেনোডিয়ানে কনভার্ট হয়। অ্যান্ড্রোস্টেনোডিয়ানে থেকে টেস্টোস্টেরন হওয়ার যে প্রক্রিয়াটা বা বিক্রিয়াটা সেটা দ্বিমুখী, অর্থাৎ অ্যান্ড্রোস্টেনোডিয়ান থেকে কিছু অংশ টেস্টোস্টেরনে কনভার্ট হয়, আবার সেই টেস্টোস্টেরনের কিছু অংশ পুনরায় অ্যান্ড্রোস্টেনোডিয়ানে কনভার্ট হয় এবং টেস্টোস্টেরনের কিছু সামান্য অংশ ইস্ট্রাডায়ালও কনভার্ট হয়, যেটা থেকে পরবর্তীতে হচ্ছে ইস্ট্রোজেন তৈরি হয়। এইখানে যে স্টেপটা এখানে একটা একটু বলতে স্লিপ অফ টাং হয়েছে যে প্রজেস্টেরন থেকে 17 হাইড্রোক্সিলেস এনজাইম দিয়ে অ্যাকচুয়ালি 17 হাইড্রোক্সি প্রজেস্টেরনটা তৈরি হয়, এই যে এনজাইমটা। তো এখন আমরা হচ্ছে গিয়ে কর্টিসলের রেগুলেশন অফ সিক্রেশনটা একটু যদি দেখি, যে কর্টিসলের রেগুলেশন অফ সিক্রেশনের জন্য একটা অ্যাক্সিসের কথা আমাদের মনে রাখতে হবে। এটাকে বলা হয় হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল অ্যাড্রেনাল অ্যাক্সিস বা হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল অ্যাক্সিস। এই অ্যাক্সিসটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে গিয়ে কর্টিসল সিক্রেশনের জন্য আমাদের বডিতে যে কোনো ধরনের স্ট্রেস, এটা হচ্ছে কর্টিসল সিক্রেশনের মোস্ট ইম্পর্ট্যান্ট স্টিমুল্যান্ট। সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে। তো যে কোনো ধরনের স্ট্রেস যখন আমরা ফেস করি তখন সেই স্ট্রেসটা স্টিমুলেট করে হচ্ছে গিয়ে হাইপোথ্যালামাসকে, যেটা আমাদের নার্ভাস সিস্টেম একটা ইম্পর্ট্যান্ট অংশ। তো সেই হাইপোথ্যালামাস থেকে
তারপরে সেই সিগন্যালটা যায় হচ্ছে গিয়ে পিটুইটারি গ্ল্যান্ডে। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে পিটুইটারি গ্ল্যান্ড যেটা হচ্ছে গিয়ে আমাদের সেলা টার্সিকাতে থাকে, সেটা হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্ল্যান্ডের দুটো অংশ থাকে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র লুপ। তো এই অ্যান্টেরিয়র লুপ বা অ্যান্টেরিয়র পিটুইটারি যেটা, সেটা হচ্ছে গিয়ে হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড থাকে কিছু পোর্টাল ভেসেল দিয়ে, যেটাকে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল বলে, এবং পোস্টেরিয়র সাথে কানেক্টেড থাকে কিছু নার্ভ ফাইবার দিয়ে। তো আমাদের এখন দরকার হচ্ছে কি এন্টেরিয়র পিটুইটারিকে হাইপোথ্যালামাসে স্ট্রেসের কারণে স্টিমুলেশন গেল, এবং সেই হাইপোথ্যালামাস থেকে হাইপোথ্যালামাসের কিছু এন্ডোক্রাইন ফাংশনও আছে, যদিও এটা নার্ভাস সিস্টেমের একটা অংশ, তারপরেও সে কিছু হরমোন সিনথেসিস করতে পারে, যেটার মধ্যে একটা হরমোন হচ্ছে কর্টিকোস্টেরয়েড রিলিজিং হরমোন বা কর্টিকোস্টেরয়েড রিলিজিং ফ্যাক্টর। সেটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল দিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসে, এবং আসার পরে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন রিলিজ করে। এই অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন আলটিমেটলি ব্লাডের মাধ্যমে অ্যাড্রেনাল কর্টেক্সে আসে, এবং সেখানে যে জোনা পেসিকুলাটা আছে সেটাকে স্টিমুলেশন দিয়ে তারপরে হচ্ছে আমরা পিছনের স্লাইডে যে স্টেপগুলো দেখেছি সেটার মাধ্যমে আলটিমেটলি হচ্ছে গ্লুকোকর্টিকয়েডগুলো তৈরি করে বা কর্টিসল তৈরি করে। তো কর্টিসল যখন তৈরি হয়ে যায়, সে তার কাজগুলো করলো। আমরা কর্টিসলের কাজগুলো ডিটেলসে পরের স্লাইডগুলোতে দেখে নিব। তো কর্টিসল যখন সিক্রেশন বেশি হয়, তখন সে আবার নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং হাইপোথ্যালামাসকে একটা ইনহিবিশন দেয়, যে এখন পর্যাপ্ত পরিমাণে কর্টিসল আছে, তাহলে এখন আর এটা সিনথেসিসের প্রয়োজন নেই। মানে এই পুরাটা সিস্টেম হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে কন্ট্রোল হয়। যদি কর্টিসল সিক্রেশন বেড়ে যায়, তাহলে হচ্ছে এসিটিএইচ এবং সিআরএফ সিক্রেশন কমে যায়। কর্টিকোস্টল সিক্রেশন যদি কমে যায়, তাহলে আবার এসিটিএইচ এবং সিআরএফ সিক্রেশন বেড়ে যায়। এখন আমরা বলেছিলাম যে গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনের একটা প্রধান স্টিমুল্যান্ট হচ্ছে স্ট্রেস। তো স্ট্রেস জিনিসটা আসলে কি? স্ট্রেস জিনিসটা হচ্ছে যে কোনো একটা অপটিমাল স্টেট, অর্থাৎ যেটা আমাদের জন্য সুবিধাজনক পরিস্থিতি, যেটার সাথে কিনা আমাদের শরীর এবং মন অভ্যস্ত, সেই পরিস্থিতি যদি কখনো চেঞ্জ হয় বা চেঞ্জ হওয়ার মতো থ্রেটেনিং অবস্থা তৈরি হয়, সেটাকে আমরা বলি স্ট্রেস। সেটা ফিজিক্যাল মেন্টাল দুটোই হতে পারে। যেমন ট্রমা, এটা ফিজিক্যালও হতে পারে, মেন্টাল ট্রমাও হতে পারে। তারপর হচ্ছে যে কোনো একটা ইনফেকশন, ইন্টেন্স হিট, কোল্ড, ইনজেকশন অফ সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ লাইক এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, নেক্রোটাইজিং কোনো সাবস্টেন্স যদি কাউকে দিয়ে দেওয়া হয়, কাউকে যদি জোর করে বেঁধে রাখা হয়, রিস্ট্রেইন করা হয়, বা ডেবিলিটেটিং ডিজিজ, যেগুলোতে মানুষ ইচ্ছামতো তার দৈনন্দিন কাজকর্মগুলো করতে পারে না। তো এই সমস্ত কারণ আমাদের জন্য স্ট্রেসের কারণ, এবং এই সব কিছুই হচ্ছে গিয়ে এই ধরনের যে কোনো কন্ডিশনে কর্টিসল সিক্রেশন এবং অন্যান্য গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনও অনেকখানি বেড়ে যায়। এখন আমরা আসি যে সিক্রেশন হওয়ার পরে কর্টিসল তার কাজটা কী করে। প্রথমেই আমরা দেখে নিব কর্টিসলের মেটাবলিক যে ফাংশনগুলি আছে। তাহলে আমরা আগেই বলছি যে কর্টিসল হচ্ছে গিয়ে মোস্ট পটেন্ট গ্লুকোকর্টিকয়েড, এবং গ্লুকোকর্টিকয়েডের নামটা গ্লুকোকর্টিকয়েড এই জন্যই দেওয়া হয়েছে কারণ সে হচ্ছে ব্লাডে গ্লুকোজের লেভেলটা বাড়িয়ে দেয়। তো কীভাবে বাড়িয়ে দেয়? আমরা দেখতে পাচ্ছি সে গ্লুকোনিওজেনেসিস করে। গ্লুকোনিওজেনেসিস কি? এটা হচ্ছে যখন নন কার্বোহাইড্রেট সোর্স থেকে, অর্থাৎ যেমন অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো থেকে যখন নতুন গ্লুকোজ তৈরি হয়, তখন সেটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। একটাতে সে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে সে গ্লুকোজ প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে সে আবার এই গ্লুকোজের ইউটিলাইজেশনটা কমিয়ে দিচ্ছে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে? গ্লুকোজগুলো ব্লাডে জমা হয়ে থাকছে এবং ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে। ফ্যাট মেটাবলিজম, সে কী করছে? যে গ্লুকোজের ইউটিলাইজেশন কমিয়ে দেয়, কিন্তু আবার ফ্যাটের ইউটিলাইজেশন বাড়িয়ে দেয়। এবং ফ্যাট আমরা জানি হচ্ছে গিয়ে ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল যে কোনো ফর্মেই হোক, সে হচ্ছে গিয়ে এডিপোজ টিস্যুতেই মেনলি হচ্ছে আমাদের বডির বেশিরভাগ ফ্যাট জমা থাকে। তো সেই ফ্যাটগুলোকে ভেঙে সে ফ্যাটি অ্যাসিডকে মোবাইলাইজ করে এডিপোজ টিস্যু থেকে ব্লাডে নিয়ে আসে। তারপরে আলটিমেটলি এনার্জির জন্য সেই ফ্যাটি অ্যাসিডের ইউটিলাইজেশন বাড়িয়ে দেয়, এবং ফ্যাটি অ্যাসিড থেকে কিছু অংশ কিটোজেনেসিসের মাধ্যমে কিটোন বডিও তৈরি করে, এবং প্লাজমাতে বা ব্লাডে যেহেতু সে মোবাইলাইজ করে নিয়ে আসে, তাহলে প্লাজমা ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশনও বেড়ে যায়। প্রোটিন মেটাবলিজমের উপরে কর্টিসলের যে ফাংশনটা, সেটা একটু অন্যরকম। এটা হচ্ছে গিয়ে লিভার বাদে বাকি যে টিস্যুগুলি আছে, অর্থাৎ এক্সট্রা হেপাটিক যে টিস্যুগুলি আছে, সেগুলোর প্রোটিনের যে স্টোরেজ, সেটা হচ্ছে গিয়ে কমিয়ে দেয়, প্রোটিনের পরিমাণ কমিয়ে দেয়। কেন? কারণ হচ্ছে গিয়ে সে প্রোটিন তৈরির যে কাঁচামাল অ্যামাইনো অ্যাসিড, সেটার আপটেক কমিয়ে দেয়। তাই অ্যামাইনো অ্যাসিড আসতে পারে না, যার কারণে প্রোটিন সিনথেসিসও কমে যায়। অন্যদিকে যে প্রোটিনগুলো আগে থেকে তৈরি হয়েছিল, সেগুলো ক্যাটাবলিজম বাড়িয়ে দেয়, অর্থাৎ সেগুলোকে ভেঙে ফেলে, এবং ভেঙে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে আবার মোবাইলাইজ করে বাইরে বের করে নিয়ে আসে।
তাহলে বাইরে বের করে সে কোথায় নিয়ে যায়? আমরা দেখি যে সে হচ্ছে কি এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে অ্যাকচুয়ালি লিভারে নিয়ে আসে। লিভারে আমরা দেখতে পাচ্ছি সে কর্টিসলটা হচ্ছে প্রোটিনের স্টোরটা বাড়িয়ে দেয়। কীভাবে বাড়িয়ে দেয়? ওই যে অ্যামাইনো অ্যাসিডগুলো যেগুলোকে সে হচ্ছে প্রোটিনকে ভেঙে এক্সট্রা হেপাটিক টিস্যুর প্রোটিনকে ভেঙে নিয়ে আসছিল, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে সে হচ্ছে লিভারের মধ্যে ঢুকিয়ে দেয় হেপাটোসাইটে, এবং লিভারের হেপাটোসাইট তখন হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডগুলোকে ইউটিলাইজ করে নতুন প্রোটিন তৈরি করে, এবং সে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লাজমা প্রোটিন এবং প্লাজমাতে অ্যামাইনো অ্যাসিড লেভেলও বাড়িয়ে দেয়। তাহলে এটা গ্ল্যান্স আমরা যদি বলি যে মেটাবলিজমের উপরে কর্টিসলের ফাংশনটা কি, সেটা বলা যায় যে গ্লুকোজের এনার্জির জন্য গ্লুকোজ ইউটিলাইজেশন করে থাকে নর্মালি আমাদের বডি, কিন্তু কর্টিসল হচ্ছে গিয়ে এই গ্লুকোজ ইউটিলাইজেশন থেকে এনার্জিকে শিফট করে ফ্যাটি অ্যাসিডের দিকে নিয়ে যায়। অর্থাৎ এনার্জির জন্য বডি তখন গ্লুকোজের বদলে ফ্যাটি অ্যাসিডকে বেশি বেশি ইউটিলাইজ করা শুরু করে, এবং প্রোটিনের উপরে তার এফেক্টটা হচ্ছে গিয়ে দুরকম। লিভারের টিস্যুতে সে প্রোটিন স্টোর বাড়িয়ে দেয়, কিন্তু অন্য জায়গার যে প্রোটিনগুলো আছে সেখানে সে প্রোটিন স্টোর কমিয়ে দেয় বা প্রোটিনের ক্যাটাবলিজম বাড়িয়ে দেয়। অ্যালার্জির উপরে কর্টিসলের ফাংশনটা কি? আমরা জানি যে অ্যালার্জিক কন্ডিশন হয় বিভিন্ন অ্যালার্জিক মেডিয়েটরের কারণে, যার মধ্যে অন্যতম হচ্ছে হিস্টামিন, এছাড়া ব্রেডিকাইনিন, স্লো রিঅ্যাক্টিভ সাবস্টেন্স অফ অ্যানাফাইল্যাক্সিস। এই ধরনের বিভিন্ন সাবস্টেন্সের জন্যই মূলত অ্যালার্জিগুলো হয়ে থাকে। তো কর্টিসল হচ্ছে সেই অ্যালার্জিক যে মেডিয়েটরসগুলো আছে এগুলো রিলিজ হওয়াটাকেই কমিয়ে দেয়, যার কারণে হচ্ছে গিয়ে তার একটা অ্যান্টি অ্যালার্জিক ভূমিকা আছে, এবং ব্লাড সেলের মধ্যে সে বেসোফিল এবং ইউসিনোফিল কাউন্ট কমিয়ে দেয়, অন্যদিকে আরবিসি, প্লাটিলেট আর নিউট্রোফিল কাউন্টটা বাড়িয়ে দেয়। ইমিউনিটির উপরে সে কী করে? সে হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, যেটা কিনা টি লিম্ফোসাইটের মাধ্যমে হয়ে থাকে, সেই টি লিম্ফোসাইটের প্রোডাকশন কমিয়ে দেয়, যার কারণে সেল মেডিয়েটেড ইমিউনিটিটা হ্যাম্পার্ড হয়। অন্যদিকে হিউমারাল যে ইমিউনিটিটা আছে, যেটা কিনা হচ্ছে অ্যান্টিবডি মাধ্যমে হয়ে থাকে, যে অ্যান্টিবডিগুলো হচ্ছে প্লাজমা সেল বা অ্যাক্টিভেটেড বি সেল থেকে আসে, সেইটার প্রোডাকশনও হচ্ছে গিয়ে কমিয়ে দেয়, যার কারণে আলটিমেটলি হচ্ছে বডির ইমিউনিটির উপরে কর্টিসলের একটা নেগেটিভ এফেক্ট থাকে, ইমিউনিটি কমে যায়। এবং কর্টিসলের আরও দুটো ইম্পর্ট্যান্ট এফেক্ট আছে। প্রথমেই আমরা বলি যে আমরা দেখেছিলাম এর আগে যে কর্টিসল সিক্রেশনের মেইন যে স্টিমুলেন্ট সেটা হচ্ছে স্ট্রেস, এবং স্ট্রেসে কর্টিসল সিক্রেশন অনেক বেশি বেড়ে যায়। শুধু কর্টিসল না, আরও কিছু হরমোন সিক্রেশন বেড়ে যায়। তো মেইনলি কাজটা করে হচ্ছে গিয়ে কর্টিসলই, এই জন্য কর্টিসলকে একটা ইমার্জেন্সি বা স্ট্রেস হরমোনও বলা হয়। তো স্ট্রেসে কী কাজ করে সেটাই এখানে দেখানো হয়েছে, যে স্ট্রেসফুল একটা কন্ডিশন মানে কি? একটা অস্বাভাবিক কন্ডিশন, যে কোনো ধরনের একটা অস্বাভাবিক কন্ডিশন, তাই না? তো এই জন্য এই কন্ডিশনে আমাদের শরীরে কি হতে পারে? বডির যে এনার্জি ডিমান্ড সেটা অনেক বেশি বেড়ে যেতে পারে। তো এই এনার্জি ডিমান্ডটা বেড়ে যাওয়ার জন্য সে কী কাজ করে? সে হচ্ছে আমরা আগেই বলেছি এক্সট্রা হেপাটিক টিস্যু থেকে প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, এবং ফ্যাটি অ্যাসিডকেও সে হচ্ছে গিয়ে এডিপোজ টিস্যু থেকে বের করে নিয়ে আসে, এবং ফ্যাটি অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে সে হচ্ছে গিয়ে এনে সেই ড্যামাজ সেলগুলোর কাছে দিয়ে দেয়, যারা কিনা গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে এই অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডগুলোকে ইউজ করে নতুন গ্লুকোজ তৈরি করতে পারে এনার্জির জন্য। তো এটা হচ্ছে গিয়ে তার একটা কাজ। আরেকটা কাজ কি? যে ড্যামাজ যে টিস্যুগুলো, স্ট্রেস তো আর এমনি এমনি হবে না, বিশেষ করে যদি কোনো ফিজিক্যাল স্ট্রেস বা ফিজিক্যাল ট্রমার কারণে স্ট্রেস হয়ে থাকে, সেটা ইনফেকশন, ইনফ্লামেশন, সার্জারি, ট্রমা, অ্যাক্সিডেন্ট যা কিছুই হয়ে থাকে না কেন, সেখানে কোনো না কোনো টিস্যুর ড্যামেজ হয়, এবং যখন টিস্যু ড্যামেজ হয় সেটার জন্য মেইন যে জিনিসটা সেটাকে রিস্টোর করার জন্য লাগে, সেটার হিলিংয়ের জন্য লাগে, সেটা হচ্ছে প্রোটিন, এবং প্রোটিন তৈরির কাঁচামাল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো আমরা আগেই দেখেছি সে হচ্ছে গিয়ে প্রোটিনকে এক্সট্রা হেপাটিক টিস্যুর প্রোটিনগুলোকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে একটা আমরা আগে দেখলাম যে তারা হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থেকে ড্যামেজ সেলগুলা গ্লুকোজ তৈরি করছে এনার্জির জন্য। আরেকটা কাজ তারা করতে পারে যে সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে কাজে লাগিয়ে তারা নতুন করে প্রোটিন তৈরি করতে পারে, যেই প্রোটিনগুলো সেলের হচ্ছে গিয়ে হিলিংয়ের জন্য অনেক বেশি প্রয়োজন। এবং শুধু যে সেখান থেকে প্রোটিনই তৈরি হয় তা না, অ্যামাইনো অ্যাসিড থেকে আরও অনেক ধরনের ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স তৈরি হয়, যেমন পিউরিন, পাইরিমিডিন। এগুলো আমরা জানি ডিএনএ, আরএনএ এগুলা বেস হিসেবে এই কাজগুলো, পিউরিন, পাইরিমিডিন। তো এটা আমাদের সেলের রিপ্রোডাকশনের জন্য দায়ী। তো এই ড্যামেজ সেলগুলা এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে ইউজ করে পিউরিন, পাইরিমিডিন, ক্রিয়াটিন, ফসফেট এই ধরনের নেসেসারি কিছু ইন্টারসেলুলার সাবস্টেন্স তৈরি করতে পারে, যেগুলো হচ্ছে গিয়ে সেলের লাইফ এবং সেলের নতুন করে রিপ্রোডাকশনের জন্য অনেক বেশি প্রয়োজন। তো এই কাজগুলা কর্টিসল করে স্ট্রেসফুল কন্ডিশনে, এই জন্যই কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন বা ইমার্জেন্সি হরমোন। এবং আমরা এই ছকে দেখতে পাচ্ছি যে কর্টিসল ছাড়াও এসিটিএইচ এবং ক্যাটেকোলামাইন্সকেও কিন্তু ইমার্জেন্সি বা স্ট্রেস হরমোন বলা হয়।
যেহেতু এখানে এই চ্যাপ্টারে আমরা অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোনগুলো নিয়ে পড়ছি, তাই আমরা কর্টিসলের মেকানিজমটাই উপরে এক্সপ্লেন করেছি প্রিভিয়াস স্লাইডে। কিন্তু কর্টিসল ছাড়াও এসিটিএইচ এবং ক্যাটাকোলামাইন্সকেও কিন্তু স্ট্রেস বা ইমার্জেন্সি হরমোন বলা হয়, কারণ স্ট্রেসফুল কন্ডিশনে এগুলোর সিক্রেশনও বেড়ে যায় এবং এরা বিভিন্নভাবে আমাদেরকে স্ট্রেসফুল কন্ডিশনের সাথে কপ আপ করতে বা এটার সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। এবং অ্যাকুইট লাইফ সেভিং হরমোন, অ্যাকুইট লাইফ সেভিং হরমোন বলতে বোঝানো হয় যে এই হরমোনগুলো বডিতে কখনো নাই হয়ে গেলে পার্সনটা ইনস্ট্যান্টলি মারা যাবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালডোস্টেরন একটা এবং আরেকটা হরমোন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, কারণ এটা বডির ক্যালসিয়াম লেভেলটাকে কন্ট্রোল করে। এটা না থাকলে ক্যালসিয়াম একদম কমে যায় বডিতে, যেটা বডির জন্য অনেক ডিজাস্টার। সেটা প্যারাথাইরয়েড হরমোনের চ্যাপ্টারে দেখানো হবে। আরও কিছু হরমোন আছে যেগুলো হচ্ছে এসেনশিয়াল হরমোন, মানে বডির বেঁচে থাকার জন্য এই হরমোনগুলো খুবই প্রয়োজন, এই হরমোনগুলো লাগবেই। যেমন প্যারাথাইরয়েড, অ্যালডোস্টেরন এগুলো তো অ্যাকুইট লাইফ সেভিং হরমোন, তাইলে এগুলো এসেনশিয়াল হরমোনও হবে। অন্যদিকে ইনসুলিন এবং কর্টিসল এগুলোও কিন্তু এসেনশিয়াল হরমোন। কিন্তু ইনসুলিন আর কর্টিসলকে অ্যাকুইট লাইফ সেভিং হরমোন বলা এই কারণে হচ্ছে না, কারণ এগুলো যদি বডিতে কোনো কারণে কমে যায় তাহলে পার্সনটা হয়তো সাথে সাথে মারা যাবে না, কিন্তু মারা অবশ্যই যাবে, কিন্তু ইট উইল টেক টাইম। এই কারণে অ্যাকুইট লাইফ সেভিং হরমোনের মধ্যে শুধুমাত্র অ্যালডোস্টেরন এবং প্যারাথাইরয়েডের কথাই বিশেষত বলা হয়েছে। এখন আমরা আসি যে কর্টিসলের অ্যান্টি ইনফ্লামেটরি রোল কী, ইনফ্লামেশনে কর্টিসল কী ভূমিকা পালন করে। তো কর্টিসল হচ্ছে কি ইনফ্লামেশনে দুই ধরনের ভূমিকা পালন করতে পারে। একটা হচ্ছে প্রথমে সে ইনফ্লামেশনের ডেভেলপমেন্টকেই সে বাধা দিতে পারে। কিভাবে বাধা দিবে? ইনফ্লামেশন আমরা জানি, ইনফ্লামেশন মানে কি? ইনফ্লামেশন মানে হচ্ছে গিয়ে প্রদাহ। তো প্রদাহ হতে গেলে সেই প্রদাহ সৃষ্টিকারী কিছু সাবস্টেন্সের প্রয়োজন। তো এই সাবস্টেন্সগুলো মেইনলি কি? এগুলো হচ্ছে প্রোটিওলাইটিক বা হাইড্রোলাস এনজাইম, যেটা থাকে হচ্ছে গিয়ে লাইসোসোমের ভিতরে। লাইসোসোম হচ্ছে একটা মেমব্রেনাস অর্গানলেস, যেটা আমরা সেলের চ্যাপ্টারে পড়েছিলাম, যেটার ভিতরে অনেক হাইড্রোলাইটিক বা প্রোটিওলাইটিক এনজাইম থাকে। তো এই এনজাইমগুলাই হচ্ছে গিয়ে মূলত ইনফ্লামেশনের জন্য দায়ী, এবং কর্টিসল হচ্ছে এই যে লাইসোসোমের যে মেমব্রেন সেটাকে স্টেবিলাইজ করে ফেলে। অর্থাৎ এই লাইসোসোমের মেমব্রেন যদি না ভাঙে তাহলে তো ভিতরে থাকা এনজাইমগুলো বাইরে বের হয়ে আসতে পারবে না। তো সে সেই কাজটাই করে, লাইসোসোমের মেমব্রেনটাকে স্টেবিলাইজ করে দেয়। এছাড়াও ইনফ্লামেশনের জন্য আরও অনেক মেডিয়েটরস দায়ী, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিন, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন। এই সবগুলো হচ্ছে গিয়ে ইনফ্লামেটরি মেডিয়েটর, এবং এরা ইনফ্লামেশনে কীভাবে সাহায্য করে? প্রথমতই হচ্ছে গিয়ে এরা ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে। যখনই কোনো জায়গায় একটা প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, আমরা দেখতে পাই যে সেই জায়গাটা লাল হয়ে গেছে। কেন? কারণ সেখানে ব্লাড সাপ্লাই বেড়ে গেছে। ব্লাড সাপ্লাই বেড়ে যাওয়া মানে কি? সেখানে ভ্যাসোডাইলেশন হয়েছে। এই ভ্যাসোডাইলেশনের কাজটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিন, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন এরা করে। এছাড়াও যখন কোনো ব্লাড ভেসেলে অনেক বেশি ব্লাড সাপ্লাই বেড়ে যায়, তখন এই ব্লাড ভেসেলের যে মেমব্রেন আছে সেটা লিকিনেসটা বেড়ে যায়, এবং লিক করে সেখান থেকে প্লাজমাটা হচ্ছে গিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে, যার কারণে যখনই কোনো জায়গায় প্রদাহ ইনফ্লামেশন হয় তখন আমরা দেখতে পাই যে সেই জায়গাটা ফুলে গেছে। তো এই হচ্ছে গিয়ে কাজ। তো কর্টিসল হচ্ছে এই দুটো কাজকেই সে হচ্ছে গিয়ে বাধা দেয়। অর্থাৎ যেই দুটো মেডিয়েটরের কারণে, এখানে দুটোর কথা বলা হয়েছে, অ্যাকচুয়ালি আরও মেডিয়েটর আছে। তো এই মেডিয়েটরের প্রোডাকশনকেই কর্টিসল হচ্ছে বাধা দেয়, যার কারণে হচ্ছে গিয়ে ভ্যাসোডাইলেশনও কম হয়, এবং পারমেবিলিটি অফ ক্যাপিলারিজ, যেটার কারণে কিনা প্লাজমা এক্সুডেট করে টিস্যুতে চলে আসতো, সেটাকেও হচ্ছে গিয়ে সে বাধা দেয়। এছাড়া আরও কিছু জিনিস, যেমন হচ্ছে গিয়ে ইনফ্লামেশন বিভিন্ন কারণে হতে পারে। যদি ফরেন কোনো বডির কারণে ইনফ্লামেশন হয়ে থাকে, আমরা জানি আমাদের শরীরে যখনই কোনো ফরেন সাবস্টেন্স প্রবেশ করে সেগুলোকে মেরে ফেলার জন্য আমাদের শরীরে কিছু প্রতিষেধক ব্যবস্থা আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসি যে যদি কোনো কিছুকে মারতে হয় সেটা সে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে মারবে, এবং ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ওই জিনিসটা পর্যন্ত পৌঁছাতে গেলে ডাব্লিউবিসিকে অ্যামিবয়েড মোশন বা ক্যামোটেক্সিসের মাধ্যমে সেই জায়গায় যেতে হয়। তো কর্টিসল হচ্ছে ডাব্লিউবিসির এই মোবালাইজেশনটাকে সে বাধা দেয়, এবং সে আমরা এর আগেও দেখেছি সে লিম্ফোসাইট প্রোডাকশনকেও বাধা দেয়। তো যার কারণে হচ্ছে গিয়ে এটাও তার একটা ভূমিকা, যে ইনফ্লামেশনকে কমাইতে সাহায্য করে। কারণ ডাব্লিউবিসি হচ্ছে যখন ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এই জিনিসগুলোকে মারে, ফরেন বডিকে মারে, বা যখন হচ্ছে সেল মেডিয়েটেড বা হিউমারাল ইমিউনিটির মাধ্যমে হচ্ছে গিয়ে লিম্ফোসাইটগুলো হচ্ছে বা অ্যান্টিবডিগুলো হচ্ছে কোনো জিনিসকে নষ্ট করে, তখন এইগুলো নষ্ট হওয়ার সাথে সাথে অ্যাসোসিয়েটেড টিস্যুতেও ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি হয়। তো কর্টিসল হচ্ছে এই জিনিসটাকে কমিয়ে দেয়। এছাড়া হচ্ছে কর্টিসল আরেকটা কাজ করে, সে হচ্ছে গিয়ে ইন্টারলুকিন-1 প্রোডাকশন কমিয়ে দেয়। আমরা দেখি যে যখনই আমাদের শরীরে কোনো ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়,
কি হয়, আমাদের শরীরে জ্বর আসে। তো এই জ্বর অ্যাকচুয়ালি যে আসে, সেই জ্বর আসাটা মেনলি ডিপেন্ড করে হাইপোথ্যালামাসের উপরে, কারণ আমাদের হাইপোথ্যালামাসই হচ্ছে বডি টেম্পারেচার কন্ট্রোল করে, এবং সেখানে বডি টেম্পারেচার কন্ট্রোলের জন্য একটা এরিয়া থাকে। তো এই যেই সাবস্টেন্সগুলো এই টেম্পারেচার কন্ট্রোল এরিয়াটাকে হচ্ছে স্টিমুলেট করে, আমাদের বডি টেম্পারেচারের জন্য একটা সেট পয়েন্ট, হাই সেট পয়েন্ট তৈরি করে, অর্থাৎ বডি টেম্পারেচার বাড়িয়ে দেয়, সেগুলোকে বলা হয় পাইরোজেন। এবং এই পাইরোজেনগুলোর মধ্যে আমাদের বডির ভিতরে কিছু পাইরোজেন থাকে, কিছু পাইরোজেন থাকে হচ্ছে গিয়ে বডির বাইরে থেকে আসে। যেমন হচ্ছে গিয়ে একটা ব্যাকটেরিয়ার ইনফেকশন হলো, তো ডাব্লিউবিসি গিয়ে সেই ব্যাকটেরিয়াকে মারলো, তো ব্যাকটেরিয়া যখন মরলো তখন তার ভিতর থেকে কিছু টক্সিন রিলিজ হয়। তো সেই টক্সিনগুলোও হচ্ছে কি পাইরোজেন হিসেবে কাজ করে, অর্থাৎ এটাও হাইপোথ্যালামাসকে স্টিমুলেশন দিয়ে হচ্ছে কি টেম্পারেচার বাড়িয়ে দিতে পারে বডি। এবং আমাদের বডির ভিতরেও কিছু পাইরোজেন থাকে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারলুকিং 1, যেটার প্রোডাকশনটাকে কর্টিসল হচ্ছে গিয়ে কমিয়ে দেয়, যার কারণে সে জ্বরটাকেও অ্যাটেনুয়েট করে, মানে জ্বরটা কমিয়ে দেয়। এখন আমরা আসি, যদি ইনফ্লামেশন কোনো কারণে হয়ে গেছে, ডেভেলপমেন্ট হয়ে গেছে ইনফ্লামেশন, এখন কর্টিসল কিভাবে কাজ করতে পারে। কর্টিসল হচ্ছে ইনফ্লামেশন হয়ে যাওয়ার পরে সেই ইনফ্লামেশন রিজলিউশনেও কর্টিসল সাহায্য করতে পারে। কিভাবে? সে হচ্ছে গিয়ে যে টিস্যুগুলো ইনফ্লামেশনের কারণে ড্যামেজ হয়ে গেছিলো, সেই টিস্যুগুলোর কাছে সে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলোকে নিয়ে যায়, যেটার মাধ্যমে হচ্ছে আমরা একটু আগে যা দেখলাম যে স্ট্রেসে কর্টিসল কিভাবে কাজ করে। ইনফ্লামেশন ডেফিনেটলি একটা স্ট্রেসফুল কন্ডিশন আমাদের বডির জন্য, কারণ এটা আমাদের বডির স্বাভাবিক কন্ডিশন না, আমরা সেটার সাথে অভ্যস্ত না। সো কর্টিসল স্ট্রেসে যেভাবে কাজ করেছিল ওই কাজটাই এখানে বলা হয়েছে, যে সে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডগুলোকে ড্যামেজ টিস্যুর কাছে নিয়ে যায়, এবং ড্যামেজ টিস্যুগুলো গ্লুকোনিজেনেসিসের মাধ্যমে এগুলো থেকে গ্লুকোজ তৈরি করে, এনার্জি তৈরি করতে পারে, এবং হচ্ছে গিয়ে এনার্জি ছাড়াও তারা হচ্ছে এখান থেকে নতুন নতুন প্রোটিন তৈরি করতে পারে। এই প্রোটিনগুলো তাদের রিপেয়ারিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়াও যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে, ফ্যাটি অ্যাসিডকেও তারা এনার্জির জন্য ইউটিলাইজ করতে পারে, এবং হচ্ছে গিয়ে ইনফ্লামেটরি মেডিয়েটরসগুলো এখনও রয়ে গেছে, সেগুলোকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া বা সেগুলোকে ইনঅ্যাক্টিভেট করতেও কর্টিসল সাহায্য করে। তো এইভাবে হচ্ছে কি কর্টিসল ইনফ্লামেশনের রিজলিউশনেও হেল্প করে। এখানে কর্টিসল সিক্রেশন একটা সার্কাডিয়ান রিদম দেখানো হচ্ছে। সার্কাডিয়ান রিদম মানে আমাদের আমরা ঘড়ি দেখে অভ্যস্ত, যেমন আমরা ঘড়ি ধরে ভাত খাই, ঘড়ি ধরে ঘুমাই, ঘড়ি ধরে স্কুল কলেজে যাই বা অফিসে যাই। তো সেরকমই আমাদের বডির ভিতরেও একটা ঘড়ি থাকে, সেটার নাম হচ্ছে বায়োলজিক্যাল ক্লক। এটা আক্ষরিক অর্থে কোনো ক্লক না, এটা হচ্ছে গিয়ে আমাদের যে সুপ্রাকাজমাটিক নিউক্লিয়াস, যেটা অপটিক কাজমাটিক উপরে থাকে পিনিয়াল গ্ল্যান্ডে, এইটা হচ্ছে গিয়ে এই বায়োলজিক্যাল ক্লকটাকে মেনটেন করে। এবং আমাদের বডির প্রত্যেকটা হরমোন হোক, নিউরোট্রান্সমিটার হোক, এগুলো একটা নির্দিষ্ট সময়ে এগুলো সিক্রেশন বাড়ে, নির্দিষ্ট সময়ে কোনোটা সিক্রেশন কমে। যেমন গ্রোথ হরমোন সিক্রেশন রাতে বাড়ে, আবার কোনো কোনো হরমোনের সিক্রেশন দিনে বাড়ে। তো এই সব কিছু হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময় ধরে হয়, এই সময়টাকেই বা এই রিদমটাকেই বলা হয় সার্কাডিয়ান রিদম। তো আমরা কর্টিসল সিক্রেশনটাকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে রাত 12টার সময় একদম কম থাকে, এবং সেটা আস্তে আস্তে বাড়তে শুরু করে 4টা থেকে, এবং 4টা থেকে বাড়তে বাড়তে এটা হচ্ছে সকালের দিকে 8 AM এটা একদম পিকে চলে যায়। তারপরে হচ্ছে মোটামুটি 10টা থেকে এটা কমা শুরু করে, এবং কমতে 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 দুপুর 12টার দিকে এটা একদম কমে আসে। তারপরে আবার সামান্য পরিমাণে বাড়ে ইভিনিং বা আফটারনুনে। তো এটা মোটামুটি একটা লেভেলে থাকে। এরপরে আবার বিকাল 4টা থেকে এটা কমা শুরু করে, রাত 8টায় আরও কমে, এবং রাত 12টা গিয়ে সিক্রেশনটা একদম কমে যায়। তো এটা জানাটা প্রয়োজন কেন? কারণ কর্টিসল হচ্ছে আমাদের বডির বিভিন্ন ইমার্জেন্সি স্টেট, যে আমাদের যে কর্মচাঞ্চল্য সেটার জন্য কর্টিসলটা প্রয়োজন। যখন আমাদের শরীরে কর্টিসল বেশি থাকবে তখনই হচ্ছে একজন মানুষের কাজ করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে, যে কোনো ধরনের কাজ করার ক্ষমতা পার্সনটার সবচেয়ে বেশি থাকে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা যেহেতু কর্টিসল সিক্রেশন সবচেয়ে বেশি থাকে, সেই জন্য সকালের দিকে কোনো পার্সনের কাজ করার ক্ষমতাটা বেশি থাকে, যে কোনো ধরনের কাজ হতে পারে, সেটা অফিসে যাওয়া হোক, ক্লাসে অ্যাটেন্ড করা হোক, যে কোনো ধরনের কাজ। এবং রাতে যেহেতু কর্টিসল সিক্রেশনটা কম থাকে, সেই জন্য রাতের বেলা বা মোট কথা সকাল 10টার পর থেকেই অ্যাকচুয়ালি কর্টিসল সিক্রেশনটা কমে যাওয়া শুরু করে, 12টার দিকে একদমই কমে যায়। তো এই সময় শরীরটা ক্লান্ত হয়ে আসে এবং আমাদের কাজ করার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে কমে আসতে থাকে। তো এই লেকচারটা এতটুকু পর্যন্ত থাকুক। আমাদের হচ্ছে নেক্সট লেকচারে আমরা হচ্ছে অ্যাডেনা কর্টেক্সের সাথে রিলেটেড কিছু ক্লিনিক্যাল কন্ডিশন আছে, অনেকগুলো ক্লিনিক্যাল কন্ডিশন আছে, সেগুলো নিয়ে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।